You are watching Magic Box Entertainment. বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৪৪তম গল্প ভুতুড়ে সেই বাড়িটা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৪৪তম গল্প ভুতুড়ে সেই বাড়িটা। এ বিষয়ে আমার ভাগ্য যথেষ্ট ভালো বলা চলে। যেসব জায়গায় মানুষ যাওয়ার কথা ভাবতে পারে না, অথবা যেখানে গেলে কোনো মানুষই কোনোদিন ফিরে আসেনি, ভাগ্যের জোরে আমি সেই সব জায়গা থেকেও প্রাণ নিয়ে ফিরে এসেছি। আর মনে সঞ্চয় করেছি কিছু অদ্ভুত, রোমাঞ্চকর, ভয়ঙ্কর স্মৃতি। এই ঘটনা মধ্যিপাড়া নামক একটা জায়গার। সেখানে এক আত্মীয়ের বাড়িতে আমি কিছুদিন ছিলাম। কথায় কথায় এলাকার একটা জায়গা সম্পর্কে কিছু কথা আমার কানে আসে। মধ্যিপাড়া জায়গাটা গ্রাম শহরের মাঝামাঝি, শান্ত শহরতলি বলা চলে। কিছু কিছু জায়গা ঘন জনবসতিপূর্ণ, আবার কিছু কিছু জায়গা সামান্য নিরিবিলি। আমার আত্মীয়ের বাড়ি থেকে কিছুটা দূরে একটা গলি আছে। গলির মুখে দুপাশের জমি এখনো ফাঁকা, আর সেখানে বাড়ি ঘর তৈরি হয়নি। সেই গলি ধরে কিছুটা এগোলেই ডান দিকে একটা পরিত্যক্ত বাড়ি চোখে পড়ে। সেই বাড়ি সম্পর্কে সবার মনেই অজানা ভয় বাসা বেঁধে রয়েছে। সন্ধ্যার পর নাকি ওই বাড়ির আশপাশ থেকে যাতায়াত করলে অতিলৌকিক অনুভূতি হয়, কেমন গা ছমছমে ভৌতিক পরিবেশ। অনেকেই নাকি চাপা আর্তনাদ, অস্পষ্ট অট্টহাসি শুনতে পেয়েছে। ওই বাড়ি নিয়ে যে ঘটনা এ অঞ্চলে প্রচলিত, সবার আগে সেই ঘটনার কথা বলি। বহু বছর আগে ওই বাড়িতে নাকি একজন বাস করত, একজন বয়স্ক ভদ্রলোক। ভদ্রলোকের আচরণ নাকি বেশ অস্বাভাবিক ছিল, ব্যবহার ছিল অত্যন্ত রুক্ষ। ফলে প্রতিবেশীদের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক ছিল না। প্রতিবেশীরা শুধু জানত ওই বাড়িতে বৃদ্ধের সঙ্গে বেশ কয়েকটা কুচকুচে কালো বিড়াল বাস করে। পরিবারের বাকি সবার কি হয়েছে, কোথায় আছে, অথবা আদৌ বেঁচে আছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায় না। বাড়িটি নেহাত ছোট নয়। একবার নাকি এক ভদ্রলোক ওই বাড়িতে ভাড়া থাকার জন্য আসে। লোক মুখে খবর পেয়ে নাকি কোনো বিজ্ঞাপন দেখে সে বিষয়েও কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। যেদিন লোকটি ওই বাড়িতে থাকার জন্য আসে, তার দুদিন পরে আগত ভাড়াটে ভদ্রলোক এবং সেই বৃদ্ধের মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার হয়। বাড়িটার অবস্থান এমন জায়গায় যে ওদিকে আশেপাশের লোকজন বিশেষ যাতায়াত করত না।
ভাড়াটে ভদ্রলোক তার এক বন্ধুকে পরদিন দেখতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ভাড়াটের সেই বন্ধু দেখতে এসে এই মৃত্যুর ঘটনা উন্মোচন করে। তারপর আশেপাশের লোক সমস্তটা জানতে পারে। ওই ভদ্রলোক না এলে হয়তো মৃত শরীর দুটো ওভাবেই ওখানে দীর্ঘদিন পড়ে থাকত। লাশ দুটোয় পচন ধরার পরে দুর্গন্ধ ছড়ালে হয়তো আশেপাশের প্রতিবেশীরা টের পেত সমস্ত ঘটনা। যাই হোক, এরপর সেই বাড়িতে পুলিশ আসে। তদন্তকে তাগাদা দেওয়ার মতো কেউ ছিল না, তবু পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু এমন কোনো সূত্র তারা খুঁজে পায়নি যা স্পষ্ট প্রমাণ দিতে পারে কি কারণে দুজনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে। শুধু সবাই দেখেছিল সেই মৃত শরীর দুটোর চোখ দুখানা অজ্ঞাত কোনো ভয়ে অদ্ভুতভাবে বিস্ফারিত হয়ে রয়েছে। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা থিতিয়ে পড়ে, আলোচনা ক্রমশ কমে আসে। তবে অন্য এক ঘটনা ঠিক এর পর থেকেই ঘটতে শুরু করে, আর তার ফলে এলাকার সমস্ত মানুষের মনে ওই বাড়ি এবং ওই গলি সম্পর্কে অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে। যদিও লোকজনের কথা অনুযায়ী দিনের বেলায় কেউ কোনোদিন ওখানে কোনো অস্বাভাবিক কিছু অনুভব করেনি, তবে সন্ধ্যা নামার পরে কেউ ওই পথে যাতায়াত করে না। ওই গলিতে আর কোনো বাড়ি নেই, ফলে অকারণে সন্ধ্যার পর গলিতে ঢোকার কোনো কারণ নেই। তবে বড় রাস্তা ধরে যাতায়াতের সময় অনেকেই নাকি অদ্ভুত সব শব্দ শুনেছে আর শরীরে অনুভব করেছে ভয়ের শিহরণ। বলা বাহুল্য যে এমন কিছু শোনার পর আমার সে বিষয়ে জানার আগ্রহ আরও বৃদ্ধি পায়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। যেদিন সন্ধ্যায় আমি এই বিষয়ে জানতে পারি, সেদিনই রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে সিদ্ধান্ত নিই আগামীকাল সকালে একবার ওখানে যাব, দেখে আসব সেই বাড়িখানা। যথারীতি সকালবেলায় প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। আগেই বলেছিলাম আহামরি দূরে নয়, মিনিট 7-8-এর মধ্যে পৌঁছালাম সেই গলির মুখে। দিনের বেলা, সকালের সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে, তবু আমার মনে কেমন একটা অন্যরকম অনুভূতি হলো। আমার ইন্দ্রিয়গুলো যেন আরো বেশি সতর্ক হয়ে উঠল। আশেপাশে লোকজন নেই, জায়গাটা গাছপালায় ঘেরা। গলির উল্টো দিকে বড় রাস্তার ধার বরাবর একটা উঁচু পাঁচিল। পাঁচিলের ওপাশে সবুজ পাতায় জড়ানো গাছের ডাল আকাশের দিকে শিরা উপশিরার মতো বেড়ে উঠেছে। এদিকে গলিতে ঢোকার মুখে দুপাশে দুটো পাঁচিল ঘেরা জমি জঙ্গলময় হয়ে পড়ে আছে। কিছু গাছ অবহেলায় গজিয়ে উঠেছে বিক্ষিপ্তভাবে। বড় রাস্তা ধরে কিছুক্ষণের ব্যবধানে একটা সাইকেল আর একটা রিকশো যথাসম্ভব দ্রুত গতিতে চলে গেল। চালক এবং যাত্রীরা যাওয়ার সময় আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল। আমাকে নিয়ে তাদের মনে যে কি সংশয় তৈরি হয়েছিল কে জানে। হতে পারে তারা আমাকে এভাবে এখানে দেখে আতঙ্কিত হয়েছে, অথবা
আমাকেই ভেবেছে কোনো অশরীরী। সেই ভাবনার তল খুঁজে পাওয়ার অকারণ ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে গলি ধরে প্রবেশ করলাম। ডান দিকে পাঁচিল ঘেরা জমিটা পার করেই গলির পাশে একটা বেশ মোটা শিরীষ গাছ। সেই গাছের গুড়ির আড়াল পার করলেই চোখে পড়ে একটা জরাজীর্ণ দোতলা বাড়ি। বাড়িটি যে বেশ পুরনো তাতে কোনো সন্দেহ নেই। বাড়ির নকশা প্রাচীনত্বের জানান দিচ্ছে। গলির একেবারে ধারেই বাড়িটা নয়, বেশ অনেকখানি জমির উপরে বাড়িখানা দাঁড়িয়ে আছে। সামনে একটা বেশ বড় ফটক। ফটকের দুপাশে দুটো স্তম্ভের উপরে দুখানা মূর্তি। সেই মূর্তির গায়ে অযত্নের ফলে সবুজ শ্যাওলার আস্তরণ জমেছে। একটি মূর্তির হাতের তালু ভেঙে পড়েছে। ফটক পার করে বেশ কিছুটা খোলা জায়গা, তার ওধারেই বাড়িটা। বাঁদিকে ফাঁকা জায়গা তুলনামূলক বেশি। পথে দাঁড়িয়ে মনে হলো বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে। ঠিক কতদিন এভাবে জনশূন্য অবস্থায় বাড়িটা পড়ে আছে তা জানি না, তবে সামনের খোলা জায়গায় লতা পাতা জঙ্গল নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে। সম্ভবত এখানে একটা বাগান ছিল। সেই বাগান যে বহু যুগ আগে সুসজ্জিত ছিল তাও সহজে অনুমান করা যায়। বাগানের মাঝামাঝি একটা জায়গায় উঁচু গোল মতো কংক্রিটে বাঁধানো জায়গাটা দেখে মনে হলো সম্ভবত ওখানে একটা ফোয়ারা ছিল। অযত্নে বেশ কিছু গাছ প্রাণ হারিয়েছে। পাতাবিহীন অবস্থায় সেগুলো দাঁড়িয়ে আছে, আর কিছু গাছ অগোছালোভাবে এদিকে ওদিকে গজিয়ে উঠেছে। ফটক ঠেলে ভিতরে ঢুকলাম। লোহার ঘর্ষণে তীব্র ক্যাঁচ করে শব্দ হলো। জঙ্গল পেরিয়ে এগিয়ে চললাম বাড়িটার দিকে। সদর দরজার সামনে পৌঁছে প্রথমেই যা চোখে পড়ল তা হলো দরজায় ঝোলানো একখানা বেশ বড় তালা। তালা দেখে ধারণা করলাম হয়তো এই তালা লাশ উদ্ধার হওয়ার পর পুলিশ লাগিয়ে গেছে। তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারি, অতএব সে চেষ্টা করে লাভ নেই। পরক্ষণে চোখে পড়ল সদর দরজা থেকে কিছুটা দূরে যে জানালা রয়েছে তার উপরে কার্নিশে একটা বিড়াল চুপচাপ বসে আছে। কুচকুচে তার গায়ের রং, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেন স্থির পাথরের মূর্তি। অহরহ যে প্রাণীকে বিভিন্ন জায়গায় দেখি সেই একই প্রাণীকে এখানে যেন কেমন অস্বাভাবিক এবং অতিলৌকিক মনে হল। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। জঙ্গল পেরিয়ে এবার বাড়িটার বাঁ দিকে এগিয়ে গেলাম। কয়েক পা এগোনোর পরেই চোখে পড়ল একটা বেশ বড় পুকুর। পুকুরের চারপাশ থেকে ভাসমান লতা জলের উপরে ছড়িয়ে রয়েছে। স্থির স্বচ্ছ জল, আর আমার সামনেই রয়েছে সেই পুকুরের বাঁধানো ঘাট। ঘাটের কোনায় কোনায় বড় বড় ঘাস জন্ম নিয়েছে। ঘাটের ধারে বসার জায়গা, জমা ধুলো
ফু দিয়ে সরিয়ে তার উপরে বসলাম। পরনের পাঞ্জাবির পকেট থেকে সিগারেট আর দেশলাই বের করে একখানা ধরিয়ে টেনে ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ গেল বাড়িটার দোতলার একটা জানালার দিকে। জানালাটা খোলা, কিন্তু পলকের জন্য যেন মনে হলো ওখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল। ভালোভাবে তাকাতে আর কিছুই দেখতে পেলাম না, শুধু চোখে পড়ল ঘরের ভিতরের আবছা অন্ধকার। আমি কি তবে ভুল দেখলাম? কিন্তু আমার মন বলছে আমি স্পষ্টভাবেই ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু সদর দরজায় তো তালা ঝুলছে। তবে কি বাড়িতে প্রবেশ করার জন্য আরও কোনো দরজা রয়েছে? সেই পথ দিয়ে কেউ বাড়িতে প্রবেশ করেছে। হতে পারে গৃহহীন কেউ এই পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছে। আবার চোর ছেঁচড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিত্যক্ত বাড়িতে কিছু জিনিসপত্র আছে কিনা সেই খোঁজে হয়তো কোনোভাবে ঢুকেছে। বিভিন্ন ভাবনা মাথায় পাক খেতে লাগলো। সিগারেটটা শেষ হওয়ার পর মাটিতে ফেলে সেটাকে পা দিয়ে চেপে নিভিয়ে উঠে পড়লাম। বাড়ির চারপাশ একবার ভালো করে ঘুরে দেখতে হবে। আবার সেই জঙ্গলের উপরে পা ফেলে এগিয়ে চললাম। মাথার মধ্যে এখনো সেই দোতলার জানালায় দেখা মূর্তিখানা ঘুরপাক খাচ্ছে। এক বৃদ্ধের মূর্তি, মাথার চুল সম্পূর্ণ সাদা, খালি গায়ে দাঁড়িয়েছিল। দূর থেকে দেখেছি, তবু এখনো যে ছবি আমার মনে রয়েছে তাতে চেহারা অত্যন্ত রুগ্ন। বুকের পাঁজর চামড়ার তলায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। পুকুরের পাড় বরাবর বাড়ির পিছন দিকে এগিয়ে গেলাম। এদিকে কোনো দরজা চোখে পড়ল না। দুটো জানালা রয়েছে, তবে তা বেশ মজবুত এবং ভিতর থেকে বন্ধ। পুরনো হলেও বাড়িখানার দরজা জানালা সবই অক্ষত এবং মজবুত রয়েছে। ঘাটের দিক থেকে দেখা সেই জানালা ছাড়া আর কোনো জানালা খোলা নেই। এবার ডান দিকে বেঁকে বাড়ির শেষ দিকটাও দেখলাম। এদিকেও কোনো দরজা নেই। জানালা যে কটা রয়েছে তাও একইভাবে বন্ধ। আশ্চর্য, যে বাড়িতে অন্য কোনো দরজা জানালা খোলা নেই সেখানে একটি মাত্র জানালা খোলা কেন? ঘুরে এবারে আবার বাড়ির সদর দরজার সামনে এসে পৌঁছালাম। আবার দৃষ্টি গেল সেই বিড়ালটার দিকে। তখন ওখানে একটি মাত্র বিড়াল বসেছিল। এখন দেখলাম কোথা থেকে আরো দুখানা এসে জুটেছে। সেই দুটো একই রকম কুচকুচে কালো। শুধু স্থির দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার মনে কেমন অস্থিরতা অনুভব করছি। আমার অন্তর যেন বলছে এই জায়গা শুভ নয়। অশুভ কোনো ছায়া দিনের আলোয় মিশে ওঁত পেতে আছে শিকারের অপেক্ষায়। পুকুরের ঘাটের দিকে আরো একবার গেলাম। দোতলার খোলা জানালা সম্পর্কে আমার মনে কৌতূহল তৈরি হয়েছে।
তাকালাম সেই দিকে। এখনো একই রকম হাট হয়ে খুলে রয়েছে জানালার কপাট দুটো। ভিতরটা সেই একই রকম আবছা অন্ধকারে পরিপূর্ণ। আমি আর ওখানে অপেক্ষা করলাম না। পরে ভেবেচিন্তে এ বিষয়ে আরো নাড়াচাড়া করা যাবে। আপাতত এখান থেকে চলে যাওয়াই ভালো। তাই হেঁটে আবার সেই জঙ্গলের আস্তরণ পেরিয়ে ফটক পার করলাম। এসে পৌঁছালাম জনহীন গলিটায়। বাড়িটার দিকে আরো একবার তাকাতে আলগোছে চোখ গেল বাড়ির বাঁ দিকে, অর্থাৎ পুকুরটা যেদিকে রয়েছে সেদিকে। মুহূর্তের জন্য মনে হলো সেখানে কেউ একজন ছিল। চোখের পলকে সে বাড়ির পিছনে চলে গেল। গলি পেরিয়ে বড় রাস্তায় এসে পৌঁছালাম। এখনো সেই একই রকম নির্জনতা এখানে। এটুকু সহজেই অনুমান করা যায় বিশেষ প্রয়োজন ছাড়া এদিকে কেউ যাতায়াত করে না। সামনে বেশ কিছুটা দূরে কয়েকটা বাড়ি চোখে পড়ছে। ওখানে মানুষ বাস করে কিনা কে জানে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেও কোনো মানুষের আনাগোনা চোখে পড়ল না। ধীরে ধীরে ফিরতি পথ ধরলাম। আমার এই ছোট্ট অভিযান সম্পর্কে কারো সঙ্গেই কোনো আলোচনা করলাম না। তবুও আমার মনে ঘুরপাক খেতে লাগলো বাড়িখানার কথা, বিশেষ করে সেই খোলা জানালা এবং জানালায় মুহূর্তের জন্য দেখা মূর্তির কথা। সন্দেহজনক অবশ্যই, তবে প্রত্যক্ষ অলৌকিক কিছু অনুভব করিনি। অথচ উৎসাহ আমার বেড়েই চলেছে। দিনের আলো ফুরিয়ে এলে সেখানে আরও একবার গেলে হয়তো আমার উৎসাহ নিরসন হবে। এ অঞ্চলে এমনিতেই প্রচলিত রয়েছে ওই বাড়ি থেকে রাতের অন্ধকারে বিভিন্ন অতিলৌকিক শব্দ টের পাওয়া যায়। তাছাড়া আমি নিজেও জানি অশরীরীর দল রাতের অন্ধকারে জাগ্রত হয়ে ওঠে। সেই তুলনায় দিনের আলো তাদের শক্তিকে দুর্বল করে তোলে। সকালবেলায় যখন সেই বাড়িতে গেছিলাম সে সময় হয়তো আমার আশেপাশেই তারা ছিল, কিন্তু দিনের আলো তাদের অলৌকিক শক্তিকে খর্ব করে রেখেছিল। অতএব দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় একা শুয়ে একটা সিদ্ধান্ত নিলাম। শুভস্য শীঘ্রম। আজ সন্ধ্যাতেই আবার আমি যাব ওই পরিত্যক্ত বাড়িতে। একবার চেষ্টা করব ওখানে উপস্থিত অলৌকিক শক্তিকে প্রত্যক্ষ করার। রাত্রি যাপন করতে পারলে ভালো হতো, কিন্তু তাতে হরেক রকম কৈফিয়ত দিতে হবে। সেই ঝামেলা না করাই ভালো। এসব ভাবতে ভাবতে ভরা পেটে দুপুরের ঘুম আমার দু চোখ আচ্ছন্ন করল। সন্ধ্যার কিছুক্ষণ আগে উঠে আত্মীয়ের বাড়িতে চা পান সেরে একটু ঘুরে আসছি জানিয়ে বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে। তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে। আত্মীয়ের বাড়ির আশেপাশে বেশ ঘন বসতি। তাছাড়া বেশ কিছু দোকানপাট রয়েছে। ফলে এই জায়গাটা সন্ধ্যার অন্ধকারেও বেশ আলোকোজ্জ্বল এবং লোকজনের আনাগোনায় মুখর হয়ে রয়েছে। এটাই শহরতলির বৈশিষ্ট্য। কোথাও গম গম করছে,
আবার কোথাও নিশ্ছিদ্র নিস্তব্ধতা। সেই গলির দিকে কিছুটা এগোনোর পরেই তা টের পেলাম। আত্মীয়ের বাড়ি ছাড়িয়ে কিছুটা এগোনোর পর বেশ কিছুটা নিরিবিলি জায়গা। মাঝে মধ্যে দুই একটা বাড়ি ঘর রয়েছে। সেই সব বাড়ির জানালার কাঁচ থেকে ভিতরের আলো চোখে পড়ছে। সেই জায়গাটা পার হওয়ার পর একটা ছোট্ট বাজার। সেই বাজার পার হওয়ার পর ধীরে ধীরে জনবসতি ফুরিয়ে আসে। আমি আমার লক্ষ্য স্থির রেখে জনবসতি এবং নির্জনতা পার করে চলেছি। এরপর যেখানে এসে পৌঁছালাম সেখান থেকে সেই বাড়িটার দূরত্ব হাঁটা পথে মিনিট 2 এখানে এসেই অনুভব করলাম ভয় কিভাবে মানুষকে দূরে ঠেলে দেয়। এ অঞ্চলে গাছপালায় ঘেরা নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আশেপাশে কোথাও কোনো মানুষজন তো দূরের কথা, একটা বাড়িও চোখে পড়ছে না, অথবা যেসব বাড়িঘর রয়েছে তাতে কোনো আলো জ্বলছে না, ফলে সেগুলো অন্ধকারের সঙ্গে মিশে গেছে। নির্জন অন্ধকার পথে নিঃসঙ্গ হয়ে আমি এগিয়ে চলেছি। গলিটার মুখে পৌঁছানোর পরেই আমার সুপ্ত হৃদয় যেন অতিলৌকিক অনুভূতিতে জেগে উঠল। অন্ধকারে মিশে থাকা ঝিঁঝির দল এক নাগাড়ে ডেকে চলেছে। গলির উল্টো দিকে পাঁচিলের ওপারে থাকা গাছপালার মাঝে একটা পেঁচা ডেকে উঠল। জানি না কেন আমার মনে ভয় নিজের জাল বিস্তার করতে শুরু করেছে। এমনকি একবার মনে হলো, কি দরকার এমন বিপজ্জনক নিষ্ফল কাজে এগিয়ে যাওয়ার? তার চেয়ে জীবিত মানুষের মাঝে হই হুল্লোড় করে সময় কাটালেই তো ভালো হয়। তবু এই অতিলৌকিক অনুভূতি আমার দীর্ঘদিনের নেশা। এত সহজে তাকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। এসে পৌঁছালাম সেই লোহার ফটকের সামনে। এতক্ষণ যে পথ ধরে এসেছি তার আশেপাশে যথেষ্ট পরিমাণ গাছপালা রয়েছে, ফলে চাঁদের আলো বিরামহীনভাবে চোখে পড়েনি। ডালপালার ফাঁকে মাঝে মধ্যে দৃষ্টি গোচর হচ্ছিল। বাড়িটার সামনে পৌঁছানোর পর আকাশের চাঁদখানা সম্পূর্ণরূপে চোখে পড়ল। সেই চাঁদের রূপলি আলো বাড়িখানা এবং পারিপার্শ্বিক সব কিছুর উপরে পড়ে অদ্ভুত মায়াময় আলোয় আলোকিত করে তুলেছে। লোহার ফটক ঠেলে ভিতরে ঢোকার আগে নজর পড়ল ফটকের দুপাশে স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকা মূর্তি দুটোর দিকে। শ্যাওলা জমা মূর্তি দুখানা চাঁদের আলোয় যেন জীবিত মানুষ বলে মনে হলো। হয়তো চোখের ভ্রম, তবু মনে হলো মূর্তি দুখানা যেন সম্পূর্ণ সাদা চোখ মেলে আমার দিকেই তাকিয়ে রয়েছে। ভালো করে তাকিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। হঠাৎ চোখ গেল হাতের কবজির কাছ থেকে ভাঙা সেই মূর্তিখানার দিকে। এ কি করে সম্ভব? সকালে সূর্যের আলোয় আমি স্পষ্টই দেখেছি
ওই মূর্তিটার হাতের তালু ছিল না। সময়ের আঘাতে সেটা হয়তো ভেঙে পড়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে হাতটা ভাঙা নয়, বরং দুটো মূর্তিকেই মনে হচ্ছে জীবন্ত মানুষের প্রতিরূপ। আমার টর্চটা সঙ্গে এনেছি, তবু এতক্ষণ ওটা বন্ধ ছিল। ওটাকে জ্বালিয়ে তীব্র আলো মূর্তির দিকে ফেললাম। সত্যিই তো, এখন মূর্তি দুখানা সম্পূর্ণ অক্ষত। সেই ভাঙা হাতের জায়গায় এখন মানানসই একখানা হাত রয়েছে। ভেঙে যাওয়ার কোনো চিহ্ন খুঁজে পেলাম না। আর মূর্তি দুটো যেন জড় পদার্থ নয়, জীবিত দুজন মানুষ যেন ওভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতির জন্যই এমন অনুভূতি হচ্ছে আমার। লোহার ফটকে হাত দিয়ে ঠেলা দিলাম। সকালেও বিশ্রী শব্দটা হয়েছিল, কিন্তু এখন এই অন্ধকারে সেই শব্দ যেন আরো বিকট মনে হলো। অতি সন্তর্পণে পা ফেলে জঙ্গলের উপর দিয়ে এগিয়ে চললাম বাড়িখানার দিকে। দরজার কাছাকাছি পৌঁছাতে হঠাৎ নজর গেল সামনের দিকে। হঠাৎ দেখা সেই দৃশ্যে আমার শরীর কেমন অবশ হয়ে গেল। অন্ধকারে চোখে পড়ল একজোড়া জ্বলন্ত চোখ। স্থির দৃষ্টিতে সেই দুখানা আমার দিকেই তাকিয়ে রয়েছে। মুহূর্তের জন্য যুক্তি হারিয়ে ফেললেও পরক্ষণেই অনুমান করলাম ও দুখানা কোনো প্রাণীর চোখ। টর্চের আলো সেদিকে ফেলতে চোখে পড়ল অন্ধকারে মিশে থাকা কালো বিড়ালখানা। প্রাণীটা মৃদু স্বরে একবার ডেকে উঠল। আসলে ভয় বিষয়টাই এমন, একবার মনে তা বাসা বাঁধলে সহজ সাধারণ বিষয়কেও ভয়াবহ বলে মনে হতে থাকে। এই ভাবনা মনের মাঝে ঝিলিক খেলে যাওয়ার মুহূর্তে এই স্থানে অপ্রত্যাশিত একটা শব্দ আমার কানে পৌঁছালো। শব্দটা শুনে মনে হলো তালাবন্ধ ওই বাড়ির ভিতরে কোনো মহিলা অট্টহাসি করছে। কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে এমন অদ্ভুতভাবে কে হাসছে? এবার বাড়ির সামনে থেকে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই পুকুরের ঘাটের দিকে। এই মুহূর্তে চাঁদের আলোয় স্নাত সন্ধ্যায় এক নাগাড়ে ঝিঝির ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। পুকুরের ঘাটের পাশে বাঁধানো বসার জায়গায় বসলাম। চাঁদের প্রতিচ্ছবি পুকুরের শান্ত জলে স্থির হয়ে রয়েছে। ভয়াবহ কিংবদন্তি আর এইসব অতিলৌকিক সংকেত যদি না থাকত, তবে চন্দ্রালোকে রূপলি হয়ে ওঠা পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পুকুরের জলে স্থির ওই চাঁদের প্রতিচ্ছবি নিঃসন্দেহে মনে কবিত্ব জাগিয়ে তুলত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল। ঠিক এমন সময় হয়তো একটা মাছ জলের উপরে নড়ে উঠে চাঁদের প্রতিচ্ছবিকে
কম্পমান করে তুলল। ফলে মনের মাঝে যে ঘোরাচ্ছন্ন ভাব তৈরি হয়েছিল তা ছিন্ন ভিন্ন হয়ে গেল। দৃষ্টি ফেরাতেই আমার নজর গেল দোতলার সেই খোলা জানালার দিকে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠলাম। আবছা আলোয় মনে হলো একটা ছায়া মূর্তি ওই জানালায় দাঁড়িয়ে আমায় দেখছে। পরক্ষণেই হাতের টর্চটা জ্বালিয়ে সেদিকে আলো ফেললাম। টর্চের তীব্র আলো জানালা পার করে সে ঘরের ভিতরে পৌঁছে দেওয়াল আলোকিত করে তুলল। কিন্তু অন্ধকারে জানালার কাছে যে ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তাকে দেখতে পেলাম না। ঠিক সকালবেলায় যেমন মুহূর্তে অদৃশ্য হয়েছিল, ঠিক একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আর সেই ঘটনা প্রবাহ আমার মনের আগ্রহ আরো বাড়িয়ে তুলছে। নিশ্চুপে সেই ঘাটে বসে রইলাম। ঘড়ির কাঁটা নিজের খেয়ালে এগিয়ে চলল। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও এরপর আর কিছুই চোখে পড়ল না। মনে মনে আমি অধৈর্য হয়ে উঠছিলাম। কমপক্ষে আধ ঘন্টা তো হবেই। একসময় মনস্থির করলাম এভাবে আর বসে থাকার কোনো অর্থ হয় না। একটা সিগারেট শেষ করে ফিরতি পথে রওনা হব। পকেট থেকে সিগারেট আর দেশলাইয়ের বাক্সটা বের করলাম। অধৈর্য ভাব আমায় বলছে ফিরে যেতে, অথচ মনের অন্য এক খিদে আমায় বলছে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে। পরিস্থিতি আমায় এটুকু ইঙ্গিত দিয়েছে যে এখানে অবশ্যই কিছু না কিছু আছে। সিগারেটটা হাতে নিয়ে ডান হাতে সেটাকে ধরে বাঁ হাতের বুড়ো আঙুলের নখের উপরে কিছুক্ষণ ঠোকাঠুকি করলাম। তারপর সেখানা ঠোঁটে দিয়ে দেশলাই কাঠিটা যে মুহূর্তে বাক্সের ধারে ঘষব, ঠিক তখন আমার নজর গেল ঘাটের যেদিকে আমি বসে রয়েছি তার উল্টো দিকের বসার জায়গাটার উপরে। সেখানে 3 জোড়া চোখ জল জল করছে। চাঁদের আলোয় দেখলাম সেই কুচকুচে কালো 3টে বিড়াল সেখানে বসে আছে। কখন নিঃশব্দে এখানে এসে উপস্থিত হয়েছে কে জানে, কিন্তু 3টে বিড়াল জঙ্গল পেরিয়ে ওখানে এসে উঠে বসল। তার মৃদু শব্দ পর্যন্ত আমার কানে পৌঁছালো না। অন্ধকারে 3টে কালো বিড়াল স্থির হয়ে বসে আছে। বিষয়টা আমার মনে কেমন অতিলৌকিক ভাবনা তৈরি করলেও সে ভাবনাকে প্রশ্রয় দিলাম না। কিন্তু ঠিক এর পরেই যে ঘটনা ঘটল তাতে আর মনকে নিশ্চিন্ত রাখতে পারলাম না। হঠাৎ করেই চোখ গেল পুকুরের জলের দিকে। চাঁদের আলোয় চোখে পড়ল জলের উপরে ভাসমান এক মূর্তি। খুব যদি ভুল না হয় তবে ওটা সেই মূর্তি যাকে আমি দোতলার খোলা জানালায় দেখেছি। ধীরে ধীরে সে মূর্তি এগিয়ে আসছে ঘাটের দিকে। শক্ত মাটির উপরে পা ফেলে
যেভাবে আমরা এগিয়ে যাই ঠিক একইভাবে শূন্যের উপরে হেঁটে আসছে। আমি ভয়ার্ত বিস্ফারিত চোখে তাকিয়ে আছি সেই দিকে। ধীরে ধীরে সেই মূর্তি ঘাটের সিঁড়িতে এসে পৌঁছালো। যান্ত্রিক পদক্ষেপে উঠে আসতে লাগলো আমার দিকে। আর ঠিক সেই সময় আমার ঘাড়ের কাছে অনুভব করলাম বরফ শীতল এক নিঃশ্বাস প্রবাহ। চমকে উঠে তাকিয়ে দেখি ঠিক আমার পাশে একটা মূর্তি বসে আছে। সে মূর্তি আমার চেনা। ফটকের দুপাশে দাঁড়িয়ে থাকা সেই মূর্তি দুটোর একটা। তবে সেটা যে জড় মূর্তি নয় তা বলার অপেক্ষা রাখে না। অন্য মূর্তিটা আমার সামনে দাঁড়ানো, যেন এখানে উপস্থিত অতিলৌকিক শক্তির দল আমায় ঘিরে ধরছে ক্রমাগত। অন্যদিকে জানালায় দেখা সেই মূর্তি ততক্ষণে একদম আমার কাছে এসে পৌঁছেছে। এবার স্পষ্ট দেখলাম সেই মূর্তির চোখ দুটো কেমন ঘোলাটে, মাথায় ধবধবে সাদা চুল, শরীরে যেন হাড় ছাড়া আর কিচ্ছু নেই। অত্যন্ত রুগ্ন, শুকিয়ে যাওয়া চেহারা। বিড়াল তিনটে লাফিয়ে নিচে নেমে ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে আসছে। আর ঠিক সেই সময় ফটকের সেই মূর্তি দুখানা মুহূর্তের মধ্যে আমায় দুপাশ থেকে চেপে ধরল। আর সেই বৃদ্ধের ঘোলাটে চোখের দিকে তাকিয়ে আমি কেমন শক্তিহীন হয়ে পড়লাম। আমার শরীর কেমন অসাড় হয়ে পড়ছে ক্রমাগত। কিন্তু অনুভব করতে পারলাম বৃদ্ধ তার লিকলিকে কঙ্কালসার হাত দুখানা দিয়ে আমার গলা চেপে ধরেছে। সরু সরু আঙুলগুলো আমার গলায় চেপে বসছে, অথচ আমার কিচ্ছু করার সামর্থ্য নেই। ধীরে ধীরে আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। হঠাৎ করে জ্ঞান হতে বুঝতে পারলাম আমি ঘাটের উপরে মাটিতে পড়ে রয়েছি। এক ঝটকায় উঠে বসে আশেপাশে তাকাতে টর্চটা চোখে পড়ল। আর কিছু আছে কিনা দেখার মতো মানসিক স্থিতি তখন আমার ছিল না। কোনো রকমে টর্চখানা তুলে নিয়ে সেটাকে জ্বালিয়ে ছুটতে ছুটতে সেখান থেকে বেরিয়ে এলাম। আর কোনো দিকে লক্ষ্য করিনি। বড় রাস্তায় এসে আমার দৌড় থামল। রাত তখন 9টা বাজে। যতটা সম্ভব দ্রুত ফিরতি পথে রওনা হলাম। বিষ্টুদা এই পর্যন্ত বলার পর আমি প্রশ্ন করলাম, আচ্ছা বিষ্টুদা, মানে বলছি দেখো, ওটা তো তোমার মনের ভুলও হতে পারে। ওই রকম একটা জায়গায় বসেছিলে অনেকক্ষণ ধরে, হয়তো কোনোভাবে তোমার চোখ লেগে গেছিল, ঘুমের ঘোরে তুমি স্বপ্ন দেখেছো। হ্যাঁ, এই কথা মেনে নিতে পারতাম যদি না বাড়ি ফিরে আয়নায় নিজের গলার কাছে আঙুলের দাগগুলো দেখতে পেতাম।
তবে একটা বিষয় আমি বিভিন্ন ঘটনা থেকে উপলব্ধি করেছি। হয়তো সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে আমার উপরে। আমার আজও বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে ওখান থেকে জীবিত ফিরতে পারতাম না। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প ভুতুড়ে সেই বাড়িটা। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।